আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সমমনা দল নিয়ে নতুন জোট গঠনে কাজ করছে ইসলামী আন্দোলন, অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আয়কর বিবরণী ছাড়াও সম্পদের হিসাব দিতে হবে সরকারি বেতনধারীদের, দুদক সচিবকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, স্বাভাবিক নিয়মে জরুরি সেবা ও সীমিত পরিসরে চলবে বহির্বিভাগ। এবং নদী রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সব পক্ষের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ, মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। নির্বাচনকে কেন্দ্র করে নতুন জোট গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তবে অন্তর্বর্তী সরকারকে আগামী নির্বাচনের জন্য কোনো চাপ দিতে চান না তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাফহিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার গঠনের পর চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। শিক্ষা, সংবিধান, প্রশাসন সহ বিভিন্ন কাঠামো সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এবার রাজনৈতিক জোট গঠনের চেষ্টার কথা জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন, ইসলাম, দেশ ও মানবতা, এই 3 মূল নীতিকে খেয়াল রেখে ভিত্তি করে যারা ঐক্য করতে চায় তাদের সাথে ইসলামী আন্দোলন ঐক্য করবে। যদি ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে শক্তিশালী এক ঐক্য করি, আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, সবাইকে নিয়ে, এখানে শুধু ইসলামী দলই আমি কিন্তু মিন করছি না, এই 3 শর্ত অনুযায়ী যারা আসতে চায়, যদি বিএনপিও আসতে চায় বা অন্যান্য দলও আসতে চায়, ইসলাম, দেশ, মানবতার স্বার্থে আমরা সবাইকে নিয়ে কাজ করব। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, এবার জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে। যারা 5 তারিখের পরে গুন্ডামি, বদমাশি, লুট তরাজের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে আউট করেন। যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করেছি, এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করি। দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায় কোনো চরিত্রহীন বদমাশ, ডাকাত এবং লুটেরাদেরকে আমরা দেখতে চাই না। নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে যথাসময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সরকারি বেতনধারী প্রত্যেককে সম্পদের হিসাব দিতে হবে। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নিতে ছক তৈরি ও পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বিস্তারিত রফিকুল বাশার জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবচেয়ে কম বেতনের চাকরিজীবীকেও নিজের সম্পদের হিসাব দিতে হবে। নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে তাদের। ছক তৈরিসহ পুরো প্রক্রিয়া প্রণয়নে দুদক সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে সব প্রক্রিয়া চূড়ান্ত করবে কমিটি। যারা আয়কর রিটার্ন জমা দেন তাদেরও নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দেই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়।
তো ট্যাক্সেবল ইনকাম তো সবারই না। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম? তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কী হয়ে গেছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কী আছে, জমি জমা, সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে, কোনো দিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দিছি, খবর নাই। এবার একটা ফাংশন কাজ করবে। এটা দিলে আমরা যেটা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সম্পদের হিসাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। বছরে একবার করে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে, তবে অর্থ না ক্যালেন্ডার বছর অনুযায়ী তা এখনো ঠিক হয়নি। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসারটা থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরও ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না, কিন্তু এটা থেকে আমরা নিষ্কৃতি চাই। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কমপ্লিট শাটডাউনের আওতায় জরুরি সেবা প্রদানে 24 ঘন্টার আলটিমেটাম থেকে সরে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাসপাতালের জরুরি সেবা স্বাভাবিক নিয়মে চলবে। মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা চালু থাকবে। চিকিৎসকদের উপর হামলা মামলার অন্যতম অভিযুক্ত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের ওপর হামলাসহ কয়েকটি ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার কর্মবিরতিতে যান চিকিৎসকরা। রোববার দুপুরে 4 দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। সন্ধ্যায় 24 ঘন্টার জন্য কর্মসূচি শিথিল করে সোমবার রাত 8টা পর্যন্ত শুধুমাত্র জরুরি বিভাগে সেবা প্রদানের ঘোষণা দেন চিকিৎসকরা। না, টিকিটে তো কেবল কাটতে দাঁড়ালাম লাইনে, এখন দেখি কতক্ষণ লাগে। আমার বাড়ি নোয়াখালী, আমার পাও দেখা দাঁত আর অ্যালার্জি। সকালে ডাক্তার দেখছে 8টা বা 8:30টার মধ্যে, ডাক্তার সব রুগীরে দেখছে, রাউন্ড দিচ্ছে। জরুরি সেবার আওতায় স্ট্রোক, হৃদরোগ, প্রসব, সড়ক দুর্ঘটনার মতো সেবা অগ্রাধিকারে থাকায় অন্য রোগীরা দুর্ভোগে পড়েন। বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছিল। টিকিট কাটছি, ভিতরে চর্মের ডাক্তার নাই, এই ডাক্তার হবে না, ওইটা হবে না। তো যদি না হয় তাহলে সারা বাংলাদেশে একই সিস্টেম থাকবে। সরকারিতে ডাক্তার নাই, তো কিভাবে আপনার প্রাইভেটে ডাক্তার থাকে? গতকাল রাতে আপনারা হয়তো দেখেছেন, র্যাব, আর্মি, পুলিশ, বিজিবি, আনসার সকল বাহিনীর সদস্য এখানে নিয়োজিত ছিল, এখনও আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওনারা ইমার্জেন্সিতে চিকিৎসা সার্ভিস দিচ্ছেন এবং ইনডোরে চিকিৎসা কিন্তু চালু আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে আমরা দেখতে এসেছি, কথা বলেছি এবং তারা খুব স্যাটিসফাইড। 4 দফার মধ্যে 2 দফা দাবি পূরণে প্রশাসনের তৎপরতায় আশ্বস্ত হয়ে বিকেলে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন নিউরোসার্জারি বিভাগ এবং ইন্টার্ন চিকিৎসকরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের রোগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে। তবে চিকিৎসক সুরক্ষা আইনের খসড়া প্রণয়ন ও হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বহির্বিভাগে অবস্থান কর্মসূচি চলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সরকারি বেসরকারি সহ সব পক্ষের পারস্পরিক সহযোগিতা বা স্মার্ট পার্টনারশিপের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মালয়েশিয়ায় নদী বিষয়ক সম্মেলনের সমাপনীতে অংশীজনরা জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাস্তুতন্ত্র রক্ষায় অভিজ্ঞতা বিনিময় ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্ব আরোপ করেন। মালয়েশিয়ার পেরাক থেকে আরও জানাচ্ছেন আলী মাল রাজি। নদীর সাথে জড়িয়ে রয়েছে মানুষের জীবন, জীবিকা ও সংস্কৃতি।
তেমনই বিশ্বজুড়ে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাস, বিখ্যাত সব নগর ও সভ্যতা। কিন্তু কালের বিবর্তন আর জলবায়ু অভিঘাতে মাত্রা ছাড়িয়েছে নদী দূষণ। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে যখন হুমকিতে পুরো সভ্যতা, তখন নদী ও মানুষের জীবন জীবিকা বাঁচাতে মালয়েশিয়ার পেরাকে হয়ে গেল নদী নিয়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক 2 দিনের সম্মেলন। Thank you very much. While we take some rivers are like the Padma, Jamuna, Meghna, and countless other rivers shape our lives in countless ways. নানান কার্যক্রম শেষে নদী রক্ষায় উঠে এসেছে স্মার্ট পার্টনারশিপের ধারণা। ছোট ছোট নদী, কিন্তু সেখান থেকে সেটাকে তারা এত যত্ন করে ডেভেলপ করছে যে এইখানকে একটা লার্নিং শেয়ারিং আমার মনে হয় একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। আমাদেরও প্রচুর লার্নিং এক্সপিরিয়েন্স আছে, যেরকম নদীকে কেন্দ্র করে জীবন, সরাসরি নদীর ভিতরে আমাদের প্রায় 1 কোটি লোক বসবাস করে। তো সুতরাং এটাও আমাদের একটা বড় এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, এগুলো আমরা সেল করতে পারি। নদীর জ্ঞানের মানে একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। সর্বশেষ উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমার দেশে, নিজ নিজ দেশের নদীগুলোকে রক্ষা করতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই কনফারেন্সের আয়োজন করা। অংশীজনরা গুরুত্ব আরোপ করেন সকলের ঐক্যবদ্ধ উদ্যোগ ও সচেতনতায়। This collaboration is very important. Collaboration is very important, especially nowadays we are facing the challenging on climate change, very challenging climate change issue where we are facing serious drought for a certain moment. Then after that we have fresh floods or serious floods everywhere globally. নদী সংক্রান্ত সমস্যায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশও ভুগছে উল্লেখ করে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সময়োপযোগী উদ্যোগের বিকল্প নেই বলে জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আসলে পার্টনারশিপ ব্যাপারটি খুবই জরুরি এবং খুবই প্রয়োজন, কারণ আমরা নদীকে কিন্তু একা একা কেউ ভালো রাখতে পারবো না। নদী কিন্তু একটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই যে নদী আমরা দেখে আসছি ছোটোবেলার থেকে, এবং আমাদের পূর্বপুরুষরা এই নদী দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, এবং তখন যে নদীর যে অবস্থা ছিল আর আজকের অবস্থার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সুতরাং এই কারণেই কিন্তু নদী নিয়ে এত মাথা ব্যথা, নদী নিয়ে এত কথা, এবং নদীকে রক্ষা করার ব্যাপারে এত আলোচনা, কিন্তু কাজের কাজ কিন্তু তেমন হচ্ছে না। সুতরাং এই জায়গাটিকে যদি আমরা সত্যি ভালোভাবে স্ট্রংলি অ্যাড্রেস করতে চাই, তাহলে কিন্তু আমাদের পার্টনারশিপের দরকার। মালয়েশিয়াতেও কিন্তু তারা নদী নিয়ে সমস্যা আছেন, এবং অন্যান্য দেশেও আছে এই সমস্যা। তো সুতরাং এই জয়েন্টলি যখনই আমরা কাজ করব, এটা একটা সাকসেসের মুখ দেখবে। কিন্তু আমরা যদি একসাথে হাতে হাত মিলিয়ে এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের নদী ভালো থাকবে এবং আমরাও ভালো থাকব। যথাযথ উদ্যোগে দেশের নদীগুলো রক্ষণাবেক্ষণ করা হলে প্রাণ প্রকৃতি যেমন বাঁচবে, তেমনই সমৃদ্ধ হবে দেশ ও অর্থনীতি। নদী রক্ষায় এককভাবে নয়, বরং প্রয়োজন সমন্বিত উদ্যোগের। 2 দিনের সম্মেলনে অংশ নেয়া 2 দেশের প্রতিনিধিরা জোর দিয়েছেন পারস্পরিক সহযোগিতার উপর। তারা বলছেন নদী ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সব পক্ষকেই। মালয়েশিয়ার পেরাক থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি ক্রীড়াঙ্গনে সংস্কার এবং দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। বিরতির পর আবারও আমন্ত্রণ। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরব বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ওমরা পালন করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিমের নেতৃত্বে পবিত্র উমরা পালন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান রতন, পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান, মক্কা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সহ অন্যরা।
ইসরায়েলে কিছু অস্ত্রের রপ্তানি স্থগিত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টকে জানিয়েছেন, অস্ত্র রপ্তানির ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করা হবে। ওইসব অস্ত্র গাজায় ব্যবহারের আশঙ্কা করছে ব্রিটেন। এটি অস্ত্র নিষেধাজ্ঞা নয় জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। এদিকে গাজায় বেসামরিক মানুষের মৃত্যু বাড়তে থাকায় ইসরায়েলের নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্ত জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড। উভয় পক্ষকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় অসংখ্য পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও জানান জাতিসংঘের সমন্বয়ক। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ। পানি সরে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠছে কৃষিখাতের ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের হিসাবে ৬ উপজেলায় বন্যায় ফসল, মৎস্য ও প্রাণী সম্পদের প্রায় ৯১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফেনী থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পানি কমতেই ভেসে উঠছে হলুদ, আদা, আউশ ও আমন ধান এবং শরৎকালীন বিভিন্ন সবজির ক্ষেত। ৬ উপজেলায় কেবল ফসলের ক্ষতি হয়েছে ৪৫১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। প্রায় ২ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত। জুলাই মাসের শেষ আর আগস্টের প্রথম দিকে আউশ ধান কাটা শুরু হয় এবং আমন রোপণ করা হয়। প্রবল বৃষ্টির কারণে আউশের সব ফসল এবার ঘরে আনা যায়নি। বন্যায় ভেসে গেছে আমন ধানের স্বপ্ন। নিঃস্ব হয়ে পড়েছে ফেনীর প্রায় ৯০% কৃষক। কৃষক মনে করেন না জান প্রাণ চেষ্টা করে ফসলগুলো লাগাইছিল, এখন চাষের ফসল গেছে, বীজও গেছে, বীজতলাও গেছে, জ্বালাও গেছে। এখন নতুন করে তো সময় নাই যে এখন মনে করেন আবার বীজ তৈরি করার। আমার অলরেডি ওদিন গত যেদিন ২১ আগস্ট, ওই দিন ২১ আগস্ট আমার ২০০ কেজির উপরে পেয়ারার অর্ডার ছিল, মালটা অর্ডার ছিল, ড্রাগন অর্ডার ছিল। আমার ড্রাগন ছিল প্রায় ২ টনের উপরে। সব শেষ হয়ে গেছে আমার। এই গাছগুলো আর টিকবে না, দেখেন এই গাছগুলো আর টিকবে না। এই গাছগুলোকে আবার নতুন করে পরিচর্যা করি আবার রেডি করতে হবে। কৃষির পাশাপাশি ফেনীর যোগাযোগ ব্যবস্থাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, এবারের বন্যায় ফেনীতে এলজিইডি ও সড়ক বিভাগে প্রায় ১৪০ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকার ক্ষতি হয়েছে। তো ইতিমধ্যে আমাদের কৃষি ডিপার্টমেন্ট তাদের ক্ষয়ক্ষতি হিসাব কিন্তু ডিপার্টমেন্ট পাঠিয়েছে। আশা করি একটা প্রণোদনা আমরা খুব শীঘ্রই পাবো। তো প্রণোদনা আসতে যেতে হবে, তখন কিন্তু আমরা কৃষকদের মাঝে এই প্রণোদনাটা আমরা দিতে পারবো। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সবার সহযোগিতা চান ফেনীর মানুষ। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গত ৩ বছরে কক্সবাজারে ২৫টি হাতির মৃত্যু হয়েছে। লোকালয়ে চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও মানুষের হামলাসহ বিভিন্ন কারণে মারা গেছে এসব হাতি। তবে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে হাতি রক্ষার তাগিদ পরিবেশবিদদের। সরোয়ার আজম মানিকের রিপোর্ট। বন বিভাগের তথ্যমতে ১,৭৬,০০০ একর সংরক্ষিত ও গভীর বনাঞ্চল রয়েছে কক্সবাজারে, যেখানে অবাধ বিচরণ রয়েছে হাতির পালের। তবে নির্বিচারে বনভূমি ধ্বংসসহ খাদ্যের অভাবে লোকালয়ে হানা দিচ্ছে এসব হাতি। এতে নষ্ট হচ্ছে ফসল ও ঘরবাড়ি। বিভিন্ন সময় মৃত হাতিও পড়ে থাকতে দেখা যায় এসব পাহাড়ি এলাকায়। আমরা শুনছি নাকি কারেন্টে ধরে হাতিটা মারা গেছে। ওটা কারণে বন্ধ করে দেওয়া, কারণ হচ্ছে মতো কারণ হচ্ছে খানা বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। মেসেজ অফ করে দিয়ে হয়ে অফ করে দিয়ে দেখি হাতি মরে গিয়ে দূরাত অর্ধগলিত অবস্থায় পাই আমাদের সীমানাতে। আমরা সেটা পোস্টমর্টম করি এবং পরিস্থিতি যখন বিশৃঙ্খল পরিস্থিতি ছিল দেশের, পরবর্তীতে এটা বিচারক প্রসার করে জিডি করে সেটা প্রপারলি রিপোর্টটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। যে হাতিটা মারা গেছে এই বিষয়ে যে দায়ী ব্যক্তি তার বিরুদ্ধে আমরা মামলা করব। আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব এবং আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করবে। মানুষ হাতির দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজারে বেশ কয়েকটি হাতির অভয়ারণ্য রয়েছে, এগুলি সংরক্ষণ করা দরকার এবং হাতির সাথে মানুষের যে সংঘাত সেগুলি নিরসনে বন বিভাগ সহ সরকার সংস্থাগুলো কাজ করা দরকার। হাতি রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। আমরা হাতির সচেতনমূলক প্রতিটা আমাদের বিটে
প্রতিটা গ্রাম অঞ্চলে আমরা জনসচেতনমূলক সভা করি এবং তাদের আমরা বোঝানোর চেষ্টা করি যে হাতিকে মারা দণ্ডনীয় অপরাধ। জমি ফসল খেলে এটার ক্ষতিপূরণ সরকার দিচ্ছে এবং ধান খেলে এটার জন্য কমপক্ষে 50,000 টাকা দিচ্ছে। কক্সবাজারের বনাঞ্চলে ছোট বড় 300-ও বেশি হাতি রয়েছে জানিয়েছে বন বিভাগ। এসব হাতি রক্ষায় আইনের কঠোর প্রয়োগের তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার প্রক্রিয়া ও দুর্নীতি প্রতিরোধে ক্রীড়া সাংবাদিকদের সহায়তা চেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে মতবিনিময়ে ব্যানারে আয়োজিত সভায় ক্রীড়া সাংবাদিকদের আরও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার ক্রীড়া বিভাগের প্রধানদের সাথে এই প্রথম মতবিনিময় সভায় অংশ নিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায় ক্রীড়াঙ্গনের সমস্যা ও অনিয়ম রোধে নানা প্রস্তাবনা তুলে ধরেন শীর্ষ ক্রীড়া সাংবাদিকরা। বিভিন্ন ফেডারেশন অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ ও দলীয় মুক্তকরণ, প্রভাবশালীদের পরিচালিত ক্রীড়া ফেডারেশন ও বোর্ডকে জবাবদিহিতার আওতায় আনার দাবি উঠেছে। তারই জবাব দিলেন উপদেষ্টা। ক্রীড়াক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে আপনারা আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারবেন যে কোথায় কোথায় অনিয়মটা হচ্ছে, দুর্নীতিটা হচ্ছে। ফেডারেশন দ্বারা বা স্ট্রাকচারাল যে স্পোর্টস এর বাইরে যে একটা বৃহৎ অংশ প্রান্তিক পর্যায়ে আমাদের তরুণরা এখন খেলাধুলায় ইন্টারেস্ট হারাচ্ছে, সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা অবশ্যই সেদিকে মনোযোগ দেব। এবং দল মত নির্বিশেষে যোগ্য ক্রীড়া সংগঠকদের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রশ্ন উঠেছে এইসব সংগঠনে ক্রীড়া সাংবাদিকদের কোটায় মনোনয়নের ব্যাপারে। ক্রীড়া উপদেষ্টা তারও ব্যাখ্যা দিয়েছেন। আমাদের ক্রীড়া সংস্থাগুলোতেও আমরা ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিত্ব, বিশেষ করে সাবেক ক্রীড়া সাংবাদিক যারা আছেন, প্রতিনিধিত্বটা নিশ্চিত করেছি এই কারণে, কারণ দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে। সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্র প্রতিনিধি রেখেছি। উপজেলাগুলোতে ছাত্র প্রতিনিধিরাই যারা মূলত ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে, তারা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে কাজ করে, তো সেই জায়গা থেকে রেখেছি এবং ক্রীড়া সাংবাদিক রেখেছি। আর্থিকভাবে সংকটে থাকা ক্রীড়া ফেডারেশনগুলোর অনুদান বৃদ্ধি ছাড়াও স্টেডিয়ামগুলোতে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টির প্রস্তাব তোলা হয়। ক্রীড়া খাতের উন্নয়নে সাংবাদিকদের কাছ থেকে লিখিত সুপারিশমালা চেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা।